30-40 মিনিটের মতো হচ্ছে যে উনি আমার সাথে এরকম জোর-জবরি করলো। করার পরে আমি আর নিজেকে রক্ষা করতে পারি নাই। অবশেষে আমি তার খাদ্যর শিকার হয়েই গেলাম। অবশেষে সে তার লালসা পূরণ করে নিল। না বাবার বাড়ি ঠাঁই পায়, না শ্বশুর বাড়ি ঠাঁই পায়, না সমাজে ঠাঁই পায়। একমাত্র পয়লির লোকজন না আমার বিপক্ষে কিসের জন্য যে আমি যত টাকা কামাই করছি এ পর্যন্ত 13-14 লাখ টাকা সমস্ত টাকা আমি তারে দিয়ে দিছি। রুজিনা নামে এক নারী অভিযোগ করেছেন তার ভাসুর তার সঙ্গে জোর করে খারাপ কাজ করেছেন। ঘটনার পর থেকে তিনি ন্যায় বিচারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন। বর্তমানে তিনি গর্ভবতী এবং নিজের পাশাপাশি অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়েও গভীরভাবে চিন্তিত। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে যে আপনার 27 বছর। আপনার স্বামী কি করে? আমার হাজবেন্ড বাইরে থেকে কুয়েতে। কত বছর ধরে প্রবাস থাকে তিনি? ওতে হচ্ছে যে 3.5 বছর মূলত। হ্যাঁ 3.5 বছর সেতে ছিলাম। তারপরে আমি সৌদিতে যাই। সৌদিতে যাওয়ার পরে হচ্ছে যে মানে কিছুদিন পরে ওর সাথে আমার যোগাযোগ হয়। ওতে কুয়েতে থাকা অবস্থাতেই আচ্ছা। যোগাযোগ হয় মানে অনলাইনে। হওয়ার পরে ওতে আর কি আমাকে দেখে পছন্দ হয়, কথাবার্তা হয়। হওয়ার পরে মানে দীর্ঘ 4-5 মাস পরে হচ্ছে যে ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়। তো আমি ওইখানে না সম্মতিটাই দেই, কারণ আমি বিশেষ করে গফরগাঁয়ের লোক, ময়মনসিংহের লোকগুলার একটু অ্যাভয়েডই করতাম। তো ওই ক্ষেত্রে আমি না প্রস্তাব দেওয়ার পরে ও হচ্ছে ও ফাঁসি দিতে চায়, বিষ খেতে চায়, অনেক তখন সে কোন রাষ্ট্রে, আপনি কোন রাষ্ট্রে? আমি সৌদিতে, তখন ও কুয়েতে। আচ্ছা হ্যাঁ, তারপরে হচ্ছে যে তারপরে ওর ফ্যামিলিকে রাজি করে একরকম কাবিন করে ওইখান থেকে হচ্ছে বাংলাদেশ থেকে কাবিন করে ও সৌদিতে যায়, মানে কুয়েত থেকে সৌদিতে যায় আমার সাথে দেখা করার। আচ্ছা। তো এখানে আমরা মক্কাতে 1 মাস অবস্থান করি। আমি আমার কোম্পানির থেকে ছুটি নিই, ও ওর কোম্পানির থেকে ছুটি নিই, নিয়ে 1 মাস আমরা কুয়েত সৌদি আরব মক্কাতে আপনার টাওয়ারে অবস্থান করি। ওখানে উমরা টুমরা সবকিছু কমপ্লিট হয়। হওয়ার পরে হচ্ছে যে মূলত ওর ফোকাসটা ছিল টাকার প্রতি। আচ্ছা, টাকার প্রতি ছিল। ও আমাকে আয়সা বলে যে হচ্ছে যে রুজিনা দেখো, আমি তো ইউরোপে যাব, তো ওয়ার্ক পারমিট আসছে, তো আমাকে টাকা দিতে হবে। রুজিনা জানান তার স্বামী দীর্ঘদিন ধরে কুয়েতে থাকেন। বিয়ের পর স্বামীর পরিবারের বিভিন্ন সমস্যার কারণে একসময় ভাসুরের বাড়িতে তার 3 সন্তানকে দেখাশোনার জন্য তাকে পাঠানো হয়। সেখানে কয়েকদিন ভালোভাবে থাকার পর ভাসুরের আচরণে তিনি অস্বস্তি বোধ করতে শুরু করেন। সংসার করতেছি, এটা করতেছি, মাঝখানে একটা ঝামেলা করলো আর বড় ভাবি পাখি ঝামেলা করলো। করার পরে হচ্ছে যে এটা নিয়ে অনেক গন্ডগোল হলো। আমি পরে মামলা করলাম কুঠে থেকে মামলা করার পরে হচ্ছে যখন ওদের ডাকাইলো, ওরা আপস মীমাংসা করলো করে আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। সেটা কত সালের ঘটনা? এটা হচ্ছে যে আপনি 2025 সালের ঘটনা। হ্যাঁ, তারপরে তো আমাকে হচ্ছে যে কোঠে থেকে মীমাংসা করে নিয়ে যাওয়ার পরে যাক ভালো। তো তারপরে হচ্ছে যে 7/9/2025 আমার যে বড় যা, ও হচ্ছে যে পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে যায়। ওর যে 3টা বাচ্চা, একটা বাচ্চার বয়স প্রায় 13-14 বছর, আরেকটা বাচ্চা হচ্ছে মেয়েটা 10-11 বছর, আর ছোট ছেলেটা 3 বছরের মতো এরকম। ওগুলো ফালাইয়া পরে পরকীয়া করে চলে যায়। যাওয়ার পরে তো মাওনা চৌরাস্তার যে বাসাটা আছে আমার ভাসুরের, উনি আবার ভাতের হোটেল করে। তো ওইখানে আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, ওরা বলতেছে যে বাচ্চাগুলো আর কে দেখাশোনা করে। আমার শ্বশুরও তখন অসুস্থ, ময়মনসিংহ ভর্তি। তো হচ্ছে যে আমাকে ওই বইলা ও ওখানে বাসায় নেয়। বাসায় নেওয়ার পরে শুধু ওখানে আমরা 3টা বাচ্চা আর আমার ভাসুর আর আমি, এডি মানে একটা ফ্যামিলি ওখানে, আর কেউ নাই ওখানে। আপনার স্বামী সম্মতি দিল? হ্যাঁ, আমার হাজবেন্ডই আমাকে পাঠায়। ওরাই পাঠায়। পাঠানোর পরে ওখানে এবং বিষয়টি স্বামীকেও জানান। তার অভিযোগ, এক রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় ভাসুর এসে তাকে জোর করে নির্যাতন করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও ভয় দেখিয়ে ও মারধর করে তাকে অসহায় করে ফেলা হয়। ঘটনার পর তিনি সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন করে বিষয়টি জানান এবং নিজের ছেঁড়া পোশাক সহ কিছু আলামত সংরক্ষণ করেন বলে দাবি করেন। ওইখানে ওনার 2টা বাচ্চা নিয়ে, মানে মেয়েটা আর ওই ছোট ছেলেটাকে নিয়ে আমি শুয়ে থাকি রাত্রে 1টার দিকে। মানে কোনো রকমই কিছুই না, মানে একটা যে মানুষটা বুঝতে পারে যে টাচ করতে পারে যে আমার সাথে আজকে হয়তো অন্যায় হতে পারে বা কোনো খারাপ কিছু হতে পারে, এরকম কিছু না। বারান্দার চাবি ছিল ওনার কাছে, মানে গ্রিলটা খুলে উনি আসছে। আসার পরে অটোমেটিক মানে একটা যেমন বনি থেকে একটা কুত্তা বের হয়ে আসলো, এখানে এসে দেখলো একটা মরা মুরগি পড়ে আসছে। মানে এইরকম অবস্থাতে উনি আমার উপরে ঝাঁপায় পড়ার পর আমি অন্ধকার, তো লাইট অফ করে আমি শুয়ে রয়েছি। পরে আমি ভাবছি কে নাকি, তো এরকম ভাবে আমি চিল্লাফাল্লা করতেছি। তখন যখন বলছে যদি চিল্লাস তোরে, ওনার আবার রুমে বড় একটা বটি আছে, মেয়েটাও কান্না করে উঠছে, ওই ছেলেটাও কান্না করে উঠছে, অন্ধকার। তো কান্না করে উঠে ওরা বারান্দার কর্নারে গেছে, চলে গেছে। তো আমি ওই সময় বলতেছি যে ভাই আপনি এরকম করতেছেন কেন? এরকম করার পর অনেকক্ষণ দস্তাদস্তি করার পর আমার নিম্নের 4-5টা আমার গালে চড় মারে। তো মারার পরে ভাই হচ্ছে একটা মেয়ে কখনো একটা ছেলের সাথে জোর করে পারে না। পরে স্বামী দেশে ফিরে এলেও তার অভিযোগ প্রমাণগুলো মুছে ফেলার চেষ্টা করা হয় এবং তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়, এমনকি মারধর করে বাড়িতে আটকে রাখারও অভিযোগ করেন তিনি। এরপর স্বামী বিদেশে চলে গেলে তিনি আরও অসহায় অবস্থায় পড়ে যান বলে জানান। এক পর্যায়ে তিনি জানতে পারেন তিনি গর্ভবতী। প্রায় 30-40 মিনিটের মতো হচ্ছে যে উনি আমার সাথে এরকম জোর-জবরি করলো। করার পরে আমি আর নিজেকে রক্ষা করতে পারি নাই। মৃত্যুর ভয় যদি কাউকে দেখায় তখন কিন্তু কেউ আর নিজেকে যত কিছুই হোক রাখতে পারে না। অবশেষে আমি তার
খাদ্যর শিকার হয়েই গেলাম। অবশেষে সেটা আল্লাহ আলোসা পূরণ করে নিল, আমি নিজেকে পারি নাই। তো ওই অবস্থাতে আমি আমার হাজবেন্ডকে আমার জামা কাপড় ছিঁড়া সমস্ত কিছু ছিঁড়ার পরে ওগুলো আমি আমার হাজবেন্ডকে সাথে সাথে ফোন দেওয়ার পরে আমি ওনাকে দেখাই যে তোমার ভাই আমার সাথে এরকম অকারেন্স করছে। এগুলো বলতেছে যে তুমি এগুলো কাউকে বলো না, এই কথাগুলো তুমি কাউকে বলো না, তুমি যখন আমার সংসার করবা আমি আসতেছি দেশে। উনি দ্রুত দেশে আসার ব্যবস্থা নেয়। নেওয়ার পরে হচ্ছে যে আপনার অক্টোবরের 10 তারিখ উনি বাংলাদেশে আসে। বিষয়টি শ্বশুরবাড়ির লোকজনকে জানালে আবারও তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন। এরপর তিনি মামলা করেন। তার দাবি, থানায় সুষ্ঠু বিচার না পেয়ে পরে আদালতে মামলা করতে বাধ্য হন। অক্টোবরের 10 তারিখে বাংলাদেশে আসার পরে আমার ফোনে যত ডকুমেন্টস ছিল, এভিডেন্স যা ছিল সমস্ত, মূলত ওরা প্ল্যান করে আসছিল এটা যে আমার এভিডেন্সগুলো ডিলিট করবে। তো যা ছিল সমস্ত কিছু ডিলিট করার পরে একটা নাটক সাজায় যে ওনার পাসপোর্ট হারিয়ে গেছে। পাসপোর্টকে নিচে আমি লুকাই রাখছি, ওনার বিদেশ যাইতে দেবো না। এই কথা বলে মানে একটা মানুষকে বাই যে কি পরিমাণ মারতে পারে, এখনো যদি আমি আমার শোলটা আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে আজকে প্রায় 9 মাস হয়ে গেছে, এখনো আপনার শোলে এই দাগগুলো আছে। ভাবিরে আর ভাইরে ফোন দিলাম যে আপনারা আমার কোটি থেকে সিগনেচার করে নিয়ে আসছেন, আমার সাথে এত বড় অন্যায়ও করছেন আপনারা, এটার বিচার করার জন্য ও আসলো, আইসা আবার নাটক সাজাইতেছেন, নাটক সাজিয়ে কি করতেছেন, তাহলে আমার একটা যে কোনো ব্যবস্থা করে দেন। এই কথা বলার পরে ওর ভাই কি করছে, এদিকে যে ওরা রিটার্ন টিকিট কাটছে যাওয়ার জন্য, এটা আমি জানি না। বর্তমানে একাধিক মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি। রুজিনা আরও জানান, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি একসময় সবকিছু ভুলে সংসার চালিয়ে যেতে রাজি ছিলেন, কিন্তু পরে স্বামী তার কাছ থেকে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেন বলেও অভিযোগ করেন। সব টাকা তারা দিয়েছে, যদি একটা বাবা মাকে আমি টাকাই না দিই, তাদের পাশে না দাঁড়াই, তো ওই ক্ষেত্রে তো সন্তানকে অস্বীকার করাটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমার বাবা মা একটু আমার প্রতি রাগ, তারপরেও তারা যথেষ্ট পরিমাণে যতটুকু সাপোর্ট করা দরকার আমাকে সাপোর্ট করতেছে। এখন না এমন একটা পজিশনে আমি আছি ভাই, যাকে পর আল্লাহ ছাড়া আর নিচে মাটি ছাড়া আমার কেউ নেই, বাস এইরকম একটা পজিশনে আমি আছি। বর্তমানে দিনকাল কেমনে? আমার বর্তমান দিনকাল এরকম যাচ্ছে। ও এর মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে যে আমার হাজবেন্ড আসতে ওই জানুয়ারির 31 তারিখে ওর কুয়েতের ভিসা শেষ হয়ে যায়। ভিসা শেষ হওয়ার পরে হচ্ছে আমাকে আবার 15 ফোন দেয়। তার কাছে কিছু ভয়েস রেকর্ড, ব্যাংকের তথ্য এবং অন্যান্য আলামত রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ঘটনার কিছু আলামত আদালতে জমা দিয়েছেন, তবে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় সব ধরনের পরীক্ষা করা সম্ভব হয়নি। তার দাবি, ঘটনার সময় ভাসুরের সন্তানদের একজন বিষয়টি দেখেছিল, তবে সে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান। উনি আসার পর আমাকে বলতেছে এভিডেন্স সব ডিলিট করে বলতেছে এখন তুই যা করতে পারো যা কর। আপনার যে মায়া কাজ করে, এই মায়াটা সে ব্যবহার করে, এটাই ব্যবহার করছে, আমার দুর্বলতাটাকে উনি শক্তিতে পরিণত করছে। আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে হলো, এই যে ঘটনা ঘটছে, আপনি মামলা করছেন, মামলার ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস গুলো প্রয়োজন ছিল, আপনি কি ডকুমেন্টস আপনি আদালতে? আমি হচ্ছে যে ও যে আমার সাথে, আমার আল্লাহ তাআলা আসলে মানুষকে অল্পতে কয় মরা গেছে পাতা দিতে পারে। তো আমি আমার কাপড় চোপড়গুলো যেগুলো ছিল ছিঁড়া ফাটা, মানে ও দস্তাদস্তি করছে ওগুলা, কারণ একটা জিনিসে তো আলামত থাকতেই পারে। তো ওই ক্ষেত্রে ওই কাপড়গুলো আমার কাছে সুরক্ষিত ছিল। ওই কাপড়গুলো ছিল, ওই কাপড়গুলো আমি কোর্টে পেশ করছি, দেখাইছি। তারপরে এখন ইনশাল্লাহ ঈদের বন্ধ দেখে এই কারণে আর কি ফিঙ্গারপ্রিন্টস গুলো নেওয়া হয়, ওখানে যে ওনার হাতের ফিঙ্গার আছে সমস্ত কিছু আর কি কোর্টে পেশ করা হয়েছে। সবশেষে রুজিনা প্রশাসন ও সরকারের কাছে সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। আর প্রত্যেকটা প্রবাসীর কাছে আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা প্রবাসী আমার পাশে একটু দাঁড়ান, যেন আমি বিচারটা পাই। আমি প্রবাসী হয়ে শুধু ওইটাই বলতেছি যে আমার পাশে দাঁড়ান, কারণ একটা প্রবাসী শরীরে যে কত পরিমাণে কষ্ট থাকে ভাই। আমি 14 ঘন্টা হসপিটালে ডিউটি করছি, ডিউটি করে আমি টাকা কামাচ্ছি, টাকা পয়সা সব নিচে, আমার তাতে কোনো আফসোস ছিল না। তার একটাই চাওয়া, ঘটনার সত্যতা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।